হ্যালো রাফি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার সবাই কি অ্যাটেন্ড করছে? স্যার আজকে কি সেকেন্ড টার্মে ক্লাস শুরু করতেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ বায়োলজি। জি স্যার। বায়োলজি। স্যার ওটা আমরা সেকেন্ড টার্মে পড়ছিলাম তো স্যার এই জন্য আর কি স্যার জিজ্ঞেস করলাম। সেন্টারে কয়জন করছে? স্যার ওই যে আমরা স্যার 20 জন স্যার পুরাতন যারা আছি স্যার। সবাই করছে? জি স্যার। আচ্ছা ক্লাসটা আচ্ছা ভাইরাস, আজকে ভাইরোলজি জেনারেল ভাইরোলজি নেব। এখন জেনারেল ভাইরোলজি কয়েকটা লেকচার লাগবে। এখন এগুলো যদি ঠিক মতন সবাই না বোঝো তাহলে কিন্তু সিস্টেমিক ভাইরোলজি কিচ্ছু বুঝবে না। এই জন্য সবাই, রাফি সবাইকে বলে দিয়েছে তো? রাফি, হ্যালো রাফি, হ্যালো, কি আজকে রাফি আসছেন নাকি? স্যার আছে তো স্যার, নেটওয়ার্ক মনে হয় শুনতে পারতেছে না স্যার, ওই যে দেখা যাইতেছে স্যার। স্যার আসলে ওইরকম ভাবে স্যার সেকেন্ড টার্মে ক্লাস শুরু হবে এরকম কিছু বলা হয় নাই তো স্যার, এই জন্য আর কি। আমি তো বললাম যে ভাইরোলজি ক্লাস নেব। স্যার ও হয়তো বুঝতে পারে নাই স্যার, মানে ওরা নতুন ক্লাস করতেছে তো স্যার। না না, কালকে ওর সঙ্গে আলোচনা হয়েছে তো। জি স্যার। কালকে ওকে বলছি আমি, রাত্রে ও ফোন দিয়েছিল। জি স্যার। রাফি, স্যার ডিসকানেক্ট হয়ে গেছে মনে হয় স্যার। আমার তো এখানে ঠিকই আছে। হ্যাঁ, ক্লাসে আছো? আর সবাইকে বলা হয়েছে তো? হ্যাঁ, আচ্ছা জি, আমি এখন কি শুরু করবো তাহলে? হ্যাঁ, তাহলে ভাইরোলজি, ভাইরোলজি ডিফাইন আমরা কিভাবে করতে পারি? যে যে সাবজেক্টে আমরা ভাইরাস পড়ি, তাই তো? সেটাই হলো ভাইরোলজি, সাবজেক্ট ডিলিং উইথ ভাইরাস। এখন ভাইরাসটা ডিফাইন কিভাবে করবো? এটা virus are the smallest obligatory intracellular parasite having one type of nucleic acid, either DNA or RNA, in the genome. And due to their extreme small size, they are beyond the resolution of light microscope. তাহলে প্রথম কি বললাম? স্মলেস্ট অব্লিগেটরি, প্রথম বললাম স্মলেস্ট এক নাম্বার, তারপর বললাম যে অব্লিগেটরি ইন্টারসেলুলার প্যারাসাইট। ঠিক আছে, তার মানে হলো অবশ্যই সেলের ভিতরে থাকে, সেলের বাইরে তারা থাকে না। তারপরে কি 3 নাম্বার কি বললাম? হ্যাভিং ওয়ান টাইপ অফ নিউক্লিক অ্যাসিড, আইদার ডিএনএ অর আরএনএ। নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, তাই তো, ডিএনএ বা আরএনএ। ভাইরাসের মধ্যে হয় ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে, দুটো একসঙ্গে থাকবে না। ইন দ্য জেনোম, জিনে থাকবে হয় ডিএনএ অথবা আরএনএ। 4 নম্বর কি? ডিউ টু দেয়ার এক্সট্রিম স্মল সাইজ, দে আর বিয়ন্ড দ্য রিজলিউশন অফ লাইট মাইক্রোস্কোপ। এই ছোট বলা হইলো, এই ছোট জন্য এই যে অর্ডিনারি মাইক্রোস্কোপ আমরা ব্যবহার করি, লাইট মাইক্রোস্কোপ, এগুলো দিয়ে দেখা যাবে না। কয়েকটা পয়েন্ট বললাম, ঠিক আছে? তাহলে এই সিকোয়েন্স লাগিয়ে করো, তাহলেই বুঝবে যে ভাইরাসেস আর দ্য স্মলেস্ট অব্লিগেটরি ইন্টারসেলুলার প্যারাসাইট, one type of nucleic acid, either DNA or RNA, in the genome. And due to their extreme small size, they are beyond the resolution of light microscope. তাহলে খুবই ছোট এবং থাকে কোথায়?
সেলের ভিতরে। এবং কি করে কন্টেন্ট কি কম্পোজিশন কি নিউক্লিক অ্যাসিড থাকে দুই ধরনের, আইদার ডিএনএ আর আরএনএ ইন দ্য জেনোম। এবং যেহেতু ছোট তারা লাইট মাইক্রোস্কোপ, এই যে আমরা অর্ডিনারি মাইক্রোস্কোপ ব্যবহার করি, এটাতে দেখা যাবে না। ঠিক আছে, এই হলো ভাইরাসের ডেফিনিশন। এটা রিটেন বলো ভাইবা বলো সবগুলোই ভালো করে করতে হবে। এখন এই যে ডেফিনিশন যদি তোমার খেয়াল থাকে ভালো করে, তাহলে এর যে ক্রাইটেরিয়া ক্যারেক্টার, তাহলে তুমি এখান থেকে অনেকগুলো পয়েন্টস পাবা। ক্যারেক্টার এটাও তোমার পয়েন্ট, বা জেনারেল প্রপার্টিস ভাইরাস, এটাও পরীক্ষা আসে রিটার্ন পরীক্ষায়, ভাইবা যেটা বল না কেন। তাহলে সেখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, স্মলেস্ট অব্লিগেটরি ইন্ট্রাসেলার ভাইরাস প্যারাসাইট। স্মলেস্ট এবং অব্লিগেটরি ইন্ট্রাসেলার প্যারাসাইট, হ্যাঁ, সেলের বাইরে তারা বাঁচতে পারবে না। কি যেন বাঁচতে পারবে না তারা, অব্লিগেটরি ইন্ট্রাসেলার প্যারাসাইট কেন হয় সেটা আমরা পরে আসতেছি। এবং কি করে, হ্যাভিং ওয়ান টাইপ অফ নিউক্লিক অ্যাসিড আইদার ডিএনএ অর আরএনএ ইন দ্য জেনোম। তাহলে নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, একটা আরএনএ ডিএনএ। ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ আরএনএ যেমন একটা থাকবে, আর ব্যাকটেরিয়া যদি হয় তাহলে দুটাই থাকবে, তাই তো। আর ভাইরাস আমরা যখন ওই জেনারেল ব্যাকটেরিয়া পড়াইছিলাম তখন কিন্তু বলছিলাম ভাইরাস হলো অ্যাসেলুলার, তাই না? আর ব্যাকটেরিয়া কি বলা হয়েছিল? প্রোক্যারিওটিক, তাই না? প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক সেল। আচ্ছা, ভাইরাস হলো অ্যাসেলুলার। সেল নাই একবারে নয়, কিছু আছে, মেইন সেলুলার নাই। অ্যাসেলুলার স্ট্রাকচার কিছু না হলে হ্যাভিং নো সেল ওয়াল নাই, রাইবোজোম নাই, মাইটোকন্ড্রিয়া নাই, কিচ্ছু নাই। এগুলোর কারণে তারা অ্যাসেলুলার। ঠিক আছে, হ্যাভিং নো সেল ওয়াল, নো রাইবোজোম এবং নো মাইটোকন্ড্রিয়া, কিচ্ছু নাই। এবং মেটাবলিক এনজাইম হ্যাভিং নো মেটাবলিক এনজাইম। ঠিক আছে, রিমেম্বার দিস। এগুলোর কারণে কিন্তু তোমার এগুলোকে বলা হয় অ্যাসেলুলার। আর এই যে ডিউ টু দেয়ার এক্সট্রিম স্মল সাইজ দে আর বিয়ন্ড দ্য রেজলিউশন অফ লাইট মাইক্রোস্কোপ। ছোটর জন্য তারা দেখা যাবে না অর্ডিনারি মাইক্রোস্কোপ। তার কি যে দেখা যাবে, সিন বাই ইলেকট্রন মাইক্রোস্কোপ। ঠিক আছে, আর উন্নত মানের মাইক্রোস্কোপ যেটা এখন পাওয়া যায় ইলেকট্রন মাইক্রোস্কোপ, এর মাধ্যমে দেখা যাবে। তাহলে আমরা 6টা পয়েন্টস কিন্তু পাইলাম এখানে। এছাড়া আর কি আছে? কালচার, গ্রো ইন সেল কালচার, নট গ্রো ইন ইনঅ্যানিমেট কালচার মিডিয়া। কারণ ব্যাকটেরিয়া আমরা কালচার করলাম, অলরেডি অনেকগুলো কালচার মিডিয়া ছিল, তাই না? এগুলো কি ইনঅ্যানিমেট না? ওখানে কোনো কি ইয়ে থাকে তোমার, কি বলে, জীবন থাকে? হ্যাঁ, অ্যানিমেল সেল থেকে কোনো কিছু নেওয়া হয়েছিল কি? কালচার মিডিয়া আমরা তৈরি করছি, বিভিন্ন পাউডার নিয়ে আসি, তাই না? তাই তো, ওগুলো জড় পদার্থ নিয়ে আমরা তৈরি করা হয়েছে। আর এখানে হলো এই ইনঅ্যানিমেট কালচার মিডিয়া, ব্যাকটেরিয়াল কালচার মিডিয়া যেগুলো আছে, এগুলোতে তারা গ্রো করবে না। তাহলে গ্রো করার জন্য তাদের জন্য লিভিং সেল লাগবে, লিভিং সেল লাগবে। এই লিভিং সেল থেকে আমরা ওই ইয়ে করি, টিস্যু তৈরি করি। তো কি কি আছে এগুলো আমরা পরে পড়বো। ভাইরাস কালচার কৃষি এসে করা হয় সেটা পরে পড়বো আমরা। এখন জানা রাখো যে গ্রোইন সেল কালচার আমরা করে থাকি। ঠিক আছে, নট গ্রোইন ইনঅ্যানিমেট কালচার। আর বংশবৃদ্ধি কিভাবে করে? মাল্টিপ্লাই বাই প্রসেস নন এজ রেপ্লিকেশন। এবং ওয়ান ভাইরাস ক্যান রেপ্লিকেট টু প্রডিউস হান্ড্রেডস অফ প্রোজেনিক ভাইরাস। এই যে একটা ভাইরাস থেকে রেপ্লিকেট হয়ে তৈরি হয় 100টারও বেশি ভাইরাস তৈরি হবে, চিন্তা করছো? আর ব্যাকটেরিয়া কিভাবে হয় বংশবৃদ্ধি করে? বাই বাইনারি ফিশন। বাইনারি ফিশন। তার মানে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এইভাবে তৈরি হবে। কিন্তু এখানে প্রসেসটাকে বলা আছে রেপ্লিকেশন। এবং একটা ভাইরাস থেকে তৈরি হচ্ছে হান্ড্রেডস অফ প্রোজেনিক ভাইরাস। প্রোজেনি মানে কি? তার বংশগুলো তৈরি হচ্ছে, প্রোজেনি অনেকগুলো তৈরি হয়। আবার যেহেতু ভাইরাস, এখানে যদি অ্যান্টিবায়োটিক আমরা যদি দিই ট্রিটমেন্ট করতে যাই, তাহলে অ্যান্টিবায়োটিক কোনো কাজই করবে না, এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। ভাইরাসের আবার ট্রিটমেন্ট কিভাবে করে থাকি? ইন্টারফেরন, এইটাই ভাইরাসের ট্রিটমেন্ট ব্যবহার করা হয়। আগে হয়তো, এখন আরো অনেক ড্রাগ চলে আসছে, তবে লিমিটেড, কম। ইন্টারফেরন তোমরা ওই যে অলরেডি পড়েছো, ইন্টারফেরন
এবং ইন্টারফেরন আমরা একটা ক্লাস এক্সট্রা করে আমরা নেব। ইন্টারফেরন আরো অনেক কিছু জানার ব্যাপার আছে, তবে খুব বেশি তোমাদের জানা নেব না। ইন্টারফেরন সেন্সিটিভ, এই কয়টা হলো তোমাদের পয়েন্টস। তাহলে পয়েন্টস গুলো খেয়াল রাখবে। তাহলে ডেফিনিশন দেখা আছে স্মলেস্ট অব্লিগেটরি ইন্টারসেলুলার প্যারাসাইট। তাহলে খুবই স্মল এবং অব্লিগেটরি ইন্টারসেলুলার প্যারাসাইট। তারপরে নিউক্লিক অ্যাসিড আছে একটা, আইদার ডিএনএ অর আরএনএ, নট বোথ, এবং অ্যাসেলুলার স্ট্রাকচার। কি যেন বলা আছে, হ্যাভ নো সেল ওয়াল, নো রাইবোজোম, নো মাইটোকন্ড্রিয়া, এবং মেটাবলিক এনজাইম নাই। এই মেটাবলিক এনজাইম নাই, এই যে মাইটোকন্ড্রিয়া নাই, এগুলোর কারণে এগুলোর কারণে সমস্যাটা কি হচ্ছে, এগুলোর কারণে তোমার কিন্তু এই তোমার সেলের বাইরে বাঁচতে পারে না, সেলের ভিতরে। ঠিক আছে, এই যে আগে বলা অব্লিগেটরি ইন্টারসেলুলার প্যারাসাইট পরে আসতেছে আবার। এবং ডিউ টু দ্য এক্সট্রিমলি স্মল সাইজ দে আর বিয়ন্ড দ্য রেজলিউশন অফ লাইট মাইক্রোস্কোপ, সিন বাই ইলেকট্রন মাইক্রোস্কোপ দেখা যাচ্ছে। আর কি আছে, কালচার করা হয় কোথায়, সেল কালচারে করা হয়। আর মাল্টিপ্লাই যে বংশবৃদ্ধি করে হলো বাই রেপ্লিকেশন, এবং এই রেপ্লিকেশন প্রসেসের মাধ্যমে একটা ভাইরাস থেকে 100টারও বেশি প্রজাতির ভাইরাস তৈরি হবে। আর ট্রিটমেন্টের জন্য অ্যান্টিবায়োটিক যদি দেওয়া হয় তাহলে অ্যান্টিবায়োটিক পাস করবে না, এই যে আমরা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট আর ইন্টারফেরন এখানে সেন্সিটিভ। এখন দেখো তোমার হলো, এখন দেখো এই যে বলা হলো অব্লিগেটরি ইন্টারসেলুলার প্যারাসাইট, কেন বলা হয়? আগেই বলা হয়েছে যে এই যে তোমার মাইটোকন্ড্রিয়া নাই, হ্যাঁ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাই, এগুলো কিচ্ছু নাই। আবার কি মেটাবলিক এনজাইম নাই। তাহলে এগুলো যদি না থাকে তাহলে তারা কি খাবার তৈরি করতে পারবে, এনার্জি তৈরি করতে পারবে? পারবে না, পারবে না স্যার। এই কারণে তারা অন্যের উপর ডিপেন্ডেন্স করে। এই যখন এই যে হোস্ট সেল সেটা ম্যান অ্যানিমেল সেলের ভিতরে প্রবেশ করবে, তখন এই যে ম্যান অ্যানিমেলের যে এই যে তোমার মেটাবলিক এনজাইম, তারপরে এনার্জি এডিং, আমাদের যে মনে করো যে সমস্ত অর্গান দ্বারা আমরা ওই যে এনার্জি তৈরি করি, সেই সেলগুলোকে তারা ধার করে নিয়ে ওইখান থেকে তারা এনার্জি নেবে। ঠিক আছে, এই জন্য তারা অব্লিগেটরি ইন্টারসেলুলার আউটসাইডে বাঁচতে পারে না। তাহলে আমরা পড়ি, হয় ভাইরাস ইজ অব্লিগেটরি ইন্টারসেলুলার প্যারাসাইট, ভাইরাস হ্যাভ নো মেটাবলিক এনজাইম। তাহলে মেটাবলিক এনজাইমই নেই। আমাদের মেটাবলিক এনজাইম কি কি আছে? স্যার গ্যাস্ট্রিন আছে স্যার, হ্যাঁ, স্যার এইচসিএল আছে স্যার, ওটা এনজাইম। আমাদের যে গ্লাইকোলাইসিসের সব যে এনজাইম গুলা, ওইটাই তো মেটাবলিক এনজাইম স্যার। স্যার আমাদের গ্লুকোজ 6 ফসফোডিহাইড্রোজিনেজ অনেক আছে স্যার, অনেক আছে সেগুলো, আর এদের নাই কিন্তু। তাহলে হ্যাভিং নো মেটাবলিক এনজাইম, এবং ইট রেপ্লিকেশন ইন সেল বাই ইউজিং দ্য এনজাইমস এনার্জি, বাই ইউজিং এনজাইমস এনার্জি ইন অ্যাভারেজ অফ দ্য হোস্ট সেল। হোস্ট সেল থেকে তারা ধার করে নেবে, তাদের সেখান থেকে তারা ধার করে নিয়ে তারা করতে পারছে। ঠিক আছে, it cannot exist outside the cell, and virus is obligatory intercellular. ঠিক আছে, এই জন্য বলা হয় ইন্টারসেলুলার প্যারাসাইট। এটাও পরীক্ষা আসে ভাইবা রিটেন সংবিধান। আর এই ভাইরাস ইনফেকশন কাকে করে? অল হায়ার অ্যানিমেল, যেমন ম্যান অ্যানিমেল সবাইকে তারা ইনফেকশন করবে। ইভেন এই যে ব্যাকটেরিয়া আছে না, ইউনিসেলুলার অর্গানিজম, যেমন ব্যাকটেরিয়া, এলজি, এদেরকেও ইনফেকশন করে। ঠিক আছে, ব্যাকটেরিয়াকেও ইনফেকশন করে, চিন্তা করছো? এবং যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াকে ইনফেকশন করে তাকে বলা হয় ব্যাকটেরিওফাজ, অলরেডি আমি বলেছিলাম। ঠিক আছে, তাহলে এখন ডেফিনিশনটা এখন যাও তো এখন ভাইরাসের। এখন খেয়াল, এখন তোমার কঠিন হবে কিন্তু। দেখো তো, ভাইরাসেস আর দ্য স্মলেস্ট obligatory intracellular parasite having only one type of nucleic acid, either DNA or RNA, in the genome, and due to their extreme small size they are beyond the resolution of light microscope. এখন কঠিন মনে হচ্ছে এখন? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে এইভাবে পড়ো। এখন দেখো আমরা জানবো হলো ভাইরাস এবং ব্যাকটেরিয়া। অলরেডি আমরা জেনারেল ব্যাকটেরিয়ালজিতে আমরা পড়েছি, ওই সেই একই জিনিসগুলো আসে এখানে, ওটা বেশ সামান্য একটু পার্থক্য আছে। ওগুলো যদি আগে যেগুলো আছে সেগুলো যদি দাও তাহলেও হবে। আগে আমরা এভাবে পড়িনি, আমরা পড়ে, তাই না, ব্যাকটেরিয়া ভাইরাস পড়িনি আমরা,
ঠিক ওইভাবে দাও, তাহলে হবে। বা এটাও যদি দাও তাও সমস্যা হবে না। সাইজ কি, এটাও কিন্তু পরীক্ষায় আসে, বেশ করে তোমার রিটার্ন পরীক্ষা আসে। সাইজ কি 20 to 300 ন্যানোমিটার, ন্যানোমিটার, মিলিমিটার না, মাইক্রো ন্যানোমিটার। ব্যাগটা সাধারণত বেশি একটু বড় হয়, মোর দেন 300 ন্যানোমিটার। এবং ভাইরাস কি অব্লিগেটরি ইন্টারসেলার আগে জানছি। আর ব্যাকটেরিয়া কি সেলের ভিতরেও থাকতে পারে, ভিতরে বাইরেও থাকতে পারে, তাই না? কিছু কিছু ভাইরাস কি ব্যাকটেরিয়া কি সেলের ভিতরে থাকে, যেমন ইন্টারসেলার ব্যাকটেরিয়া কি কি আছে? স্যার রিকেটশিয়া, ক্যালামাইডিয়া আর বর্নিটিল এগুলো আছে। তো এগুলো আবার ম্যাক্সিমাম গুলাই দেখো এক্সট্রা সেলুলার, সেলের বাইরে থাকে। এই জন্য একবারে বলা হয়েছে ফ্যাকাল্টেটিভ না ইন্টারসেলার, মানে সেলের ভিতরেও থাকে বাইরেও থাকে, ঠিক আছে? এই জন্য এই টার্মটা একবারে না নিয়ে আসা হয় না, ঠিক আছে? সেল ওয়াল, এখানে দেখো ভাইরাসের সেল ওয়াল নাই, অ্যাসেলুলার যেত সেল ওয়াল নাই, ব্যাকটেরিয়াতে সেল ওয়াল থাকবে। আর নিউক্লিক অ্যাসিড ভাইরাস কি আইদার ডিএনএ আর আরএনএ, আর ব্যাকটেরিয়া থেকে বোথ আরএনএ এবং ডিএনএ থাকবে। তারপর হলো মেমব্রেন বাউন্ড অর্গানেলস, ব্যাকটেরিয়াতে থাকে না, তাই না? তাই তো মেমব্রেন বাউন্ড অর্গানেল যেমন রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো থাকে ব্যাকটেরিয়াতে? থাকে না স্যার। থাকে না। রাইবোজোম থাকে কিন্তু ওই ভাইরাসে থাকে না। রাইবোজোম থাকে কিন্তু ওই মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো থাকে না। রাইবোজোম তো থাকবেই, কারণ রাইবোজোম না থাকলে তোমার প্রোটিন সিনথেসিস হবে না। রাইবোজোম তোমার হলো ভাইরাসে থাকে না কিন্তু ব্যাকটেরিয়া থাকবে। মাইটোকন্ড্রিয়া তোমার ভাইরাসে থাকবে না আর ব্যাকটেরিয়া থাকবে। মেটাবলিক এনজাইম দেখো নাই ভাইরাসে, আর ব্যাকটেরিয়াতে আছে। এরপরে দেখো রেপ্লিকেশন কিভাবে করে, ভাইরাস যে বংশবৃদ্ধি করে এটার নাম হলো রেপ্লিকেশন, ব্যাকটেরিয়ার নাম হলো বাইনারি ফিশন। আর কালচার কোথায় করা হবে? ক্যান গ্রো ইন সেল কালচার বাট নট ইন ইনঅর্গানিক কালচার মিডিয়া। আর ব্যাকটেরিয়া কি ক্যান গ্রো ইন সেল কালচার অ্যান্ড অলসো ইনঅ্যানিমেট কালচার মিডিয়া। ম্যাক্সিমাম ভাইরাস ব্যাকটেরিয়া, তাহলে এই যে এখানে দেখো আমরা ব্যাকটেরিয়া তো কি ইনঅ্যানিমেট কালচার মিডিয়াতে ইউজ করি, ব্লাড এগার বলো, চকলেট এগার বলো, এগুলো কি ইনঅ্যানিমেট না এগুলো? আবার কিছু ব্যাকটেরিয়া দেখো সেল কালচার, টিস্যু কালচার লাগে। যেমন দেখো এই তোমার যে স্ক্রিশিয়া কলাই আমরা পড়লাম, তোমাদেরকে আমি পড়াইনি, এই ডায়রিয়াজেনিক স্ক্রিশিয়া কলাই, সেগুলো কিছু কিছু তোমার দেখবা, তোমাদের আমার শীটে দেখবা, ওগুলো যেমন তোমার টিস্যু বা সেল কালচার করা হয়, তোমাদের জানার প্রয়োজন নেই। স্যার হেলা সেল। আচ্ছা, আর ট্রিটমেন্টের মধ্যে দুটো পয়েন্ট থাকো, একটা হলো অ্যান্টিবায়োটিক ভাইরাস রেজিস্ট্যান্ট আর হলো ব্যাকটেরিয়া সেনসিটিভ। আর ইন্টারফেরন ভাইরাস সেনসিটিভ আর হলো ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট। তাহলে একটা হলো তোমার পয়েন্টস গুলো ভাগ করে নাও। একটা হলো তোমার সেল সাইজ, তাই তো? হ্যাঁ, তারপরে সে সেলের ভিতরে থাকে না বাইরে থাকে, সেটা একটা দিলা। তারপরে তোমার সেল ওয়াল একটা পার্থক্য করো। তারপরে তোমার হলো সাইটোপ্লাজম এবং নিউক্লিওলাস, এইখানে কিছু পয়েন্টস বাইর করো। যেমন সেল ওয়ালে একটা আছে, তারপরে এই রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া এগুলো কোথাও থাকে? সব তোমার সাইটোপ্লাজম থাকে, তাই তো? এগুলো সাইটোপ্লাজমে। তারপরে তোমার হলো যে কালচার গ্রো, একটা পয়েন্ট ধরো গ্রো করে কোথায়, সেটা গ্রো বলতে তোমার যে রেপ্লিকেশন এবং কালটিভেশন দুটাই, এই দুটা পয়েন্টস মিলে একটা করো। আরেকটা ট্রিটমেন্ট মধ্যে অ্যান্টিবায়োটিক এবং ইন্টারফেরন, এই পয়েন্টস গুলো ইয়ে করো, তাহলে দেখবা যে তোমাদের ইজিলি খেয়াল থাকবে। ঠিক আছে, এগুলো কিন্তু রিটেনে আসে, অনেক সময় ভাইবাতেও ধরা হয়, এগুলো একটু দেখিও। এই যে যেগুলো স্লাইড যতগুলোই পড়াচ্ছে এগুলো কিন্তু একটাও মানে বাদ দেবে না, সবগুলোই পড়বে, একটাও বলতে পারবে না যে এগুলো পড়তে হবে না। আচ্ছা, বাংলাদেশে এই ভাইরাল ডিজিজ কমন কোনটা বেশি? যেমন তোমার হলো এই যে ইনফ্লুয়েঞ্জা
ব্রঙ্কোলাইটিস এবং ভাইরাল নিউমোনিয়া, রেসপিরেটরি ট্র্যাক্ট এগুলো করে। ইনফ্লুয়েঞ্জা, ব্রঙ্কিওলাইটিস এবং ভাইরাল নিউমোনিয়া। ব্রঙ্কোলাইটিস কাদের করে? বাচ্চাদের করে, নিউ বর্ন এদের বেশি হয়, ঠিক আছে, ব্রঙ্কিওলাইটিস। আর জিআই ট্র্যাক্টে যেমন কিছু করে ভাইরাল গ্যাস্ট্রোএন্টারাইটিস, হয় না? শীতকালে কি ডায়রিয়া, শীতকালীন ডায়রিয়া যেগুলো হয় ম্যাক্সিমাম তোমার হলো শীতকালীন ডায়রিয়া হয় এই ভাইরাসের মাধ্যমে, বিশেষ করে রোটাভাইরাস করে, ঠিক আছে? তোমরা জানো কি এটা? রোটাভাইরাল ডায়রিয়া ইন ইনফ্যান্ট আর নরওয়াল্ক ভাইরাস মেইনলি করে, খালি বাচ্চা না, সবাইকে করে রোটাভাইরাল ডিজিজ। শীতকালীন ডায়রিয়া গুলো কজ বাই ভাইরাস। তারপরে তোমার এই ডেঙ্গু ফিভার বর্ষাকালে হয়, তাই তো? আর হেপাটাইটিস ভাইরাস এ, বি, সি এবং ই, এগুলো তোমার এগুলো কোনো সিজন নাই, সব সিজনে হয়। তবে হ্যাঁ, এ ভাইরাসটা তোমার কোন কালে হয়? এটা ফিকো আর্লোতে হয়, কিন্তু বর্ষাকালে বেশি হয়, তো সব সময় হতে পারে, পানি দূষিত পানি খালি হবে। চিকেন পক্স, মিজেলস এবং হার্পেস জেনিটালিস, এগুলো তোমার বেশি হয়। হ্যাঁ, এখন চিকুনগুনিয়াও হচ্ছে অবশ্য, চিকুনগুনিয়া হচ্ছে। রেবিসটা বলা যাবে না। তাহলে এগুলো হলো কমন ভাইরাল ডিজিজ, কমন ইন বাংলাদেশ, যেমন ইনফ্লুয়েঞ্জা, ব্রঙ্কোলাইটিস, ভাইরাল নিউমোনিয়া। আর জিআই ট্র্যাক্ট হচ্ছে গ্যাস্ট্রোএন্টারাইটিস, ডেঙ্গু ফিভার, হেপাটাইটিস ভাইরাস হচ্ছে চিকেন পক্স, মিজেলস, হার্পেস জেনিটালিস। এছাড়া আনকমন কি কি আছে? পলিওমাইলাইটিস আগে হয়তো, এখন কমে গেছে না? এখন তো তোমার হয় না বললেই চলে। এখন কিন্তু আর কয়েক বছর আমরা তো অলরেডি ইরাডিকেশন পর্যায়ে আছি, কিন্তু একমাত্র পারতেছে না কি জন্য? পার্শ্ববর্তী কান্ট্রিগুলোর জন্য আমরা পারি না, ঠিক আছে? যেমন ইন্ডিয়া বলো, পাকিস্তান বলো, বা তোমার এই যে মায়ানমার বলো, এগুলোতে কি হয়? ওরা কিন্তু, আমরা ওই যে ইপিআই প্রোগ্রামে যতটা সফল, অন্যান্য দেশ কিন্তু এত সফল হয়নি, ঠিক আছে? যা বলে ওই সমস্ত কান্ট্রিতে এখন হলো ওদের জন্য আমরা কিন্তু ইরাডিকেশন করতে পারছি না। কি জন্য? যে আমরা তো মনে করো এই ট্রাভেলিং হচ্ছে, ইন্ডিয়ান বলো বা পাকিস্তানি বলো, মায়ানমার, সবসময় ওরা যাচ্ছে, আমরা আবার যাচ্ছি না, এই ট্রাভেলিং হচ্ছে। যার ফলে কিন্তু আমরা কিন্তু এমন এখনো আসি নাই, তাহলে এখনো কিন্তু স্পোরাডিক কিছু কিছু হয়, যার ফলে আমরা কিন্তু এখনো ইরাডিকেশন ঘোষণা করতে পারি নাই। এই কারণেই র্যাবিস এটা হয়, কিন্তু এটা তোমার তো সবসময় হয় না র্যাবিস, তাই তো? র্যাবিস এটা একটা হলো তোমার কি বলে, র্যাবিস তোমার স্পোরাডিক আকারে হয়, একবার কমন বলা যাবে না। র্যাবিস কিন্তু ভালোই হয়, তবে কমন বলা যাবে না। এটা ভাইরাল এনকেফেলাইটিস, জাপানিজ এনকেফেলাইটিস, এটা সাধারণত হয় এবং ফ্যাটাল হইলে রক্ষা নাই, সঙ্গে সঙ্গে মারা যায়, সিরিয়াস মানে, তবে এগুলো কমন না, হচ্ছে স্পোরাডিক আকারে। তারপরে এইচআইভি ইনফেকশন, এইডস, এটা এখনো কমন বলা যাবে না। যেমন থাইল্যান্ড মানে কি একবারে এইডস এ একবারে কি ভরে গেছে, তাই না? ওই সমস্ত কান্ট্রি গুলোতে একবারে এইডস এ ভরে গেছে। ইউরোপিয়ান কান্ট্রি বলো, আমেরিকা বলো, এগুলো কি এইডস এ ভরে গেছে। কিন্তু বাংলাদেশে কিন্তু আছে, এখনো কিন্তু বাংলাদেশে অনেক আসে, যেহেতু আমরা তো বিভিন্ন কান্ট্রিতে যাচ্ছি, যার ফলে আমাদের কান্ট্রি তো আছে, কিন্তু এখনো অত পর্যায়ে আসেনি, যার ফলে আনকমনই এখনো আছে। হ্যাঁ, কমন বলবো না। এইচআইভি ইনফেকশন বা এইডস। মামস আগে হয়তো, এখন কমে গেছে। আগে মামস বহু হয়তো। প্যাপিলোমা এটাও কিন্তু হচ্ছে, এটাও কিন্তু হয়, একবার কমন বলা যাবে না। তাহলে এগুলো আনকমন। আর কমনের মধ্যে ওই আগে যেগুলো বললাম, এগুলো তাহলে মুখস্থ করিও, ভাইভাতে ধরা হয়, ব্রিটেনও আসে। এখন আমরা বলবো ভাইরাসের বেসিক স্ট্রাকচার বলবো। বেসিক স্ট্রাকচার কি? অলরেডি ব্যাকটেরিয়া পড়েছি, তাহলে ভাইরাসে পড়ি আমরা। সাইজ, ভাইরাসের সাইজটা সাধারণত কি স্মল, তাই না? ব্যাকটেরিয়া অনেক স্মল। আগে বললাম কি 20 to 300 ন্যানোমিটার, অনেক ছোট। এবং এর মধ্যে এক্সাম্পল যদি দেওয়া হয়, যে পোলিও ভাইরাস, সবচেয়ে স্মলেস্ট ভাইরাস পোলিও ভাইরাস, এর হলো সাইজ হলো 20 ন্যানোমিটার।
আর সবচেয়ে বড় হলো স্মল পক্স ভাইরাস, এটা হলো 300 ন্যানোমিটার। ঠিক আছে, তাহলে সাইজ একটা খেয়াল রাখো। তারপর শেপ হতে পারে তোমার এই ব্যাকটেরিয়ার মধ্যে দেখো এখানে কিছু পার্থক্য আছে। রাউন্ড হতে পারে বা স্পেরিক্যাল হতে পারে, রড লাইক হতে পারে, বুলেট শেপ হতে পারে এবং ব্রিক লাইক হতে পারে, ইটের মতো হতে পারে। রাউন্ড বা স্পেরিক্যাল এক্সাম্পল হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। আর রডের মতো কোনটা, টোবাকো মোজাইক ভাইরাস, তামাকের মধ্যে ইনফেকশন করে, টোবাকো মোজাইক ভাইরাস। আর বুলেট শেপ র্যাবিজ ভাইরাস। র্যাবিজ যখন পড়াবো তখন বলবো র্যাবিজের বুলেট মানে কি, বুলেট বিদ্ধ, তোমার যে হার্টে যদি বুলেট বিদ্ধ হয় তাহলে কি কেউ বাঁচে? বাঁচবে না স্যার। বাঁচবে না। তেমনি র্যাবিজ যদি কাউকে আক্রমণ করে তা তার বাঁচন নাই, সে মারা যাবে, তাই না? জি স্যার। ওই জন্যই এই শেপটাও বুলেট শেপ, এই কারণেই খুব বিদ্ধ হলে আর কোনো ক্রমে বাঁচবে না। আর ব্রিক লাইক যেমন পক্স ভাইরাস, তাহলে শেপ হলো রাউন্ড হতে পারে, রড হতে পারে, বুলেট শেপ হতে পারে, ব্রিক লাইক হতে পারে, এগুলো তাহলে সাইজ শেপ হইলো। এখন এসো এই স্ট্রাকচারের মধ্যে, এখন দেখো পড়ি কি কি নিয়ে গঠিত। একটা কমপ্লিট ভাইরাস পার্টিকেল কি কি নিয়ে গঠিত? একটা জেনম থাকবে, নিউক্লিক অ্যাসিড জেনম থাকবে, নিউক্লিক অ্যাসিডটাই জেনম বলা হয়। তাহলে নিউক্লিক অ্যাসিড জেনম, তাকে আবার সেন্ট্রালি থাকবে, তাকে কাভারিং করে থাকবে তোমার ক্যাপসিড, এই দুটোকে আবার কাভারিং করে থাকবে ইনভ্যালপ। আর এই যে এগুলোর সেলের ভিতরে থাকবে তোমার হলো কিছু এনজাইম থাকবে এবং কিছু প্রোটিন থাকে, এগুলোকে বলা হয় অ্যাক্সেসরি এনজাইম অর আদার প্রোটিন। অ্যাক্সেসরি বলা হচ্ছে যে কোনো ভাইরাস থাকে, কোনো ভাইরাস থাকে না। হ্যাঁ, ঠিক আছে, পরে আমরা আসতেছি। এখন এই যে নিউক্লিক অ্যাসিড জেনম দেখো, নিউক্লিক অ্যাসিড এই দেখো এটা। এখন এই যে একটা বলা হলো ইনভ্যালপ, তাই তো? আগে বলা হলো যে নিউক্লিক অ্যাসিডকে কাভারিং করে থাকে তোমার ক্যাপসিড, আবার ক্যাপসিডের চৌদিকে আবার থাকে ইনভ্যালপ, আর এদের ভিতরে থাকবে কিছু এনজাইম এবং প্রোটিন থাকবে। এখন কিছু ভাইরাসে ইনভ্যালপ থাকে, আবার কিছু ভাইরাসে ইনভ্যালপ থাকে না। যেগুলো ভাইরাসে ইনভ্যালপ থাকে সেগুলোকে বলবো ইনভ্যালপ ভাইরাস, আর যেগুলো ভাইরাসে ইনভ্যালপ থাকে না তাকে বলবো নন ইনভ্যালপ ভাইরাস। এখন এইখানে এখন আমরা ফিগারে একটু দেখি। দেখো, প্রথমটা হলো নন ইনভ্যালপ ভাইরাস, আর একটা হলো ইনভ্যালপ ভাইরাস। নেকেড ভাইরাস সাধারণত তোমরা উচ্চারণ না করাই ভালো, নন ইনভ্যালপ ভাইরাসই তোমরা ইয়ে করবে, ঠিক আছে? আচ্ছা, নন ইনভ্যালপ ভাইরাস দেখো সেন্ট্রালে কি আছে, দেখো নিউক্লিক অ্যাসিড, সেন্ট্রালে আছে নিউক্লিক অ্যাসিড, এবং আর তাকে কাভারিং করে আছে কি, দেখো এই যে দেখো এগুলো হলো ক্যাপসোমিয়ার, এটাকে বলে ক্যাপসিড। এই নিউক্লিক অ্যাসিডকে কভার করে থাকে, এই যে ফুলের মালা মতো আছে না, এগুলো হলো ক্যাপসিড। আবার পরেরটা দেখো, সেন্ট্রালে আছে নিউক্লিক অ্যাসিড, হ্যাঁ, তাকে ঘিরে আছে ক্যাপসিড। আবার এই ক্যাপসিডের তারপরে আবার দেখো ঘিরে আছে কি, এটা বাইরেটা হলো ইনভ্যালপ। তাহলে এই হলো তোমার স্ট্রাকচার। এখন দেখো, এখন এই জিনিসগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব, ঠিক আছে? বুঝলা তো? এখন এসো, এখন আমরা একটু পড়ি, আগে সিমেট্রিটা পরে পড়বো। এই যে আগে বলা হলো নিউক্লিক অ্যাসিড জেনম, তাই না? নিউক্লিক অ্যাসিড বলতে কি আছে, এখানে কি আছে আগেই বলা হয়েছে, আইদার ডিএনএ অর আরএনএ, নট বোথ, যে কোনো একটা থাকবে, হয় ডিএনএ অথবা আরএনএ। এই জন্য বলা হয়, এই জন্য আমরা ক্লাসিফাই করি ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস, এবার ক্লাসিফাই করব, পরে আমরা আসতেছি, ঠিক আছে? ডিএনএ, এই যে নিউক্লিক অ্যাসিডের ভিত্তি করে ভাইরাস দুই ধরনের, ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস, ঠিক আছে? তাহলে একসঙ্গে দুটা থাকে না। তারপরে এই যে ডিএনএ আরএনএ থাকে, এগুলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড থাকে অথবা ডবল স্ট্যান্ডার্ড।
এক সিঙ্গেল থাকতে পারে অথবা ডাবল স্ট্যান্ডার্ড। এটা খেয়াল রাখার জন্য পরে আবার আসতেছি। এই এবং জেনোমটা লিনিয়ার হয়ে থাকতে পারে, লাইনের মধ্যে থাকতে পারে, বা সার্কুলার হতে পারে, গোলাকার হতে পারে, সেগমেন্টেড হতে পারে, খন্ড খন্ড হতে পারে, অথবা নন সেগমেন্টেড, খন্ড খন্ড নাই। ঠিক আছে, তাহলে জেনোম হলো আইদার ডিএনএ আরএনএ, এবং এই ডিএনএ আরএনএ হয় সিঙ্গেল একটা স্ট্যান্ড থাকতে পারে অথবা ডবল স্ট্যান্ড থাকতে পারে। আর হলো এগুলো লিনিয়ার হতে পারে, সার্কুলার হতে পারে, বা সেগমেন্ট হতে পারে, নন সেগমেন্ট হতে পারে। হ্যাঁ, এখন এই যে বলা হলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড এবং ডবল স্ট্যান্ডার্ড, এটা খেয়াল রাখার জন্য একটা কমন ফর্মুলা একটা আমরা অ্যাপ্লাই করবো। দেখো, genome of all RNA virus consists of single strand RNA except the for members reovirus family which have a double stranded RNA genome. যখন ক্লাস 11 পড়বো তখন এগুলো লাগবে, এবং তখন আরো তোমাদের ক্লিয়ার হবে। RNA ভাইরাস ফ্যামিলি গুলো অনেক আছে। এই ফ্যামিলি গুলোর মধ্যে শুধু রিওভাইরাস ফ্যামিলি, অল RNA ভাইরাস হলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড, বাকি এক্সেপ্ট রিওভাইরাস ফ্যামিলি হুইচ হ্যাভ ডবল স্ট্যান্ডার্ড RNA। আবার ডিএনএ ভাইরাস দেখো, genome of all DNA virus consists of double stranded RNA, D for double, DNA মানে double stranded virus, double stranded DNA except parvovirus which have a single stranded DNA genome. পারবো হলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড। ঠিক আছে, খেয়াল থাকবে। এখনো তো কঠিন মনে হচ্ছে, আবার তো শেষ করো। তাহলে অল RNA ভাইরাস হ্যাভ জেনোম consist of কি সিঙ্গেল স্ট্যান্ডার্ড RNA except reovirus family which have double stranded, আর all DNA virus genome consist of double stranded DNA except parvovirus which have single stranded DNA genome. এই হলো জেনোম। এখন জেনোমের তোমার কাজ কি, ইম্পর্টেন্স কি, বা ফাংশন বলো, সেটাই বলো না কেন। জিন কি করে, জিনের কাজ তোমার অলরেডি জানো। জিন কি একটা জেনেটিক ইনফরমেশন ক্যারি করে, তাই তো নাকি? ইট ইনক্লুডস দ্য জেনেটিক ইনফরমেশন হুইচ আর নেসেসারি ফর রেপ্লিকেশন অফ ভাইরাস। জেনেটিক ইনফরমেশন আরো অনেক কারণে তোমার প্রয়োজন হয়, তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ। ইট নেসেসারি ফর রেপ্লিকেশন অফ ভাইরাস। ঠিক আছে, এই যে যখন রেপ্লিকেশন করে, যখন বংশবৃদ্ধি করে, কখনো তোমার কি এই যেমন তোমার বাঘের পেট থেকে কখনো কি তোমার যে বাইর হবে, তোমার যে বিড়াল বাইর হবে? বাঘের বাচ্চা কখনো বিড়াল হয়? না স্যার। না স্যার, হয় না। বাঘের বাচ্চা বাঘই হয়, তাই না? বিড়ালের বাচ্চা কখনো বাঘ হয় না, বিড়ালের বাচ্চা বিড়ালই হয়, তাই না? তেমনই মানুষের কি, মানুষের বাচ্চা মানুষ হয়। হ্যাঁ, কখনো কি বাঘ হয়? হয় কি? না স্যার, হয় না স্যার। হয় না। এটা ফিজিক্যালি, কিন্তু ফিজিক্যালি এটা, কিন্তু আমি যদি বলি যে হয়, দ্বিমত করবা? স্যার আপেক্ষিক অর্থ হইতে পারে স্যার। এই জন্য বলতেছি যে মানুষ হয়। মানুষ রাক্ষস কেন? মানুষ তো রাক্ষসের চেয়ে অধম। এখন তো কয়টা লোক ভালো বাবা বলো তো? কয়টা লোক ভালো বাবা তুমি? এখন পার্সোনালি তুমি দেখো, তোমরা কয়টা ভালো বাবা? তোমরা কয়টা পার্সোনালি তুমি ভালো বাবা না? হ্যাঁ, তবে ডিজার্টেড হওয়ার কিছু নাই। এখনো ভালো লোক আছে দেখি পৃথিবীটা এখন টিকে আছে। ম্যাক্সিমামই খারাপ, কিন্তু এর মধ্যে কিছু কিছু ভালো লোক আছে। এই কারণেই এখনো কিন্তু গোটা পৃথিবী এখনো টিকে আছে। সবাই যখন খারাপ হয়ে যাবে তখন কিন্তু পৃথিবী টিকবে না। যাই হোক, ওটা হলো আপেক্ষিক কথা হলো তোমার যেটা বললা। তো মানুষ থেকে মানুষই হয়, এটা ফিজিক্যালি, আমি ফিজিক্যালি বললাম। আচ্ছা, তাহলে তেমনি ভাইরাস থেকে তোমার আরএনএ ভাইরাস থেকে আরএনএ হবে, ডিএনএ ভাইরাস থেকে ডিএনএ হবে। এই জিনিসটা বোঝা আছে। It includes the genetic information that is necessary for the replication of virus. ঠিক আছে, এই জিন থেকে রেপ্লিকেশন করতে হেল্প করে। হ্যাঁ, জিন জেনেটিক তোমার যে আরএনএ ডিএনএ ছাড়া তোমার রেপ্লিকেশন হবে না। রেপ্লিকেশন কিন্তু হবে না। যখন আমরা রেপ্লিকেশন বলবো তখন তোমার
এই যে কিভাবে হচ্ছে এটা আমরা দেখাই দেবো। আরেকটা কি, এই টাইপ অফ নিউক্লিক অ্যাসিড ইউজড ফর ক্লাসিফাইং দ্য ভাইরাস ইনটু ফ্যামিলিজ। এই যে ভাইরাস, এই নিউক্লিক অ্যাসিডের ভিত্তি করে আমরা ভাইরাসকে ভাগ করি দুটো ফ্যামিলিতে, আরএনএ ভাইরাস অথবা ডিএনএ ভাইরাস, তাই না? তাহলে হলো যে এই যে নিউক্লিক অ্যাসিড দুটো ইয়ে হলো, একটা হলো জেনেটিক ইনফরমেশন ক্যারি করতেছে ইনকোড, যার ফলে ওটা কি কাজ করা হয়, রেপ্লিকেশন অফ ভাইরাস, ভাইরাস বংশবৃদ্ধি করে এই জেনেটিক এর মাধ্যমে। আর নিউক্লিক অ্যাসিডের মাধ্যমে আমরা কি করতেছি, ভাইরাসকে ভাগ করতেছি বাই কিন্তু কি হবে, আরএনএ ভাইরাস অথবা ডিএনএ ভাইরাস। এই তো এখন এটা হলো তোমার সেন্ট্রালে যেটা থাকে জিন গেল, এরপরে তাকে কাভারিং করে থাকে ক্যাপসিড। এটা কি বলবো, ক্যাপসিডটা কাকে বলবো? ভাইরাল নিউক্লিক অ্যাসিড আর সারাউন্ডেড বাই এ প্রোটিন কোড কল ক্যাপসিড। এই নিউক্লিক অ্যাসিডকে যে কাভারিং করে থাকতেছে যে প্রোটিনটা, সেটাকে বলা হচ্ছে ক্যাপসিড। এবং ক্যাপসিডের যে সাব ইউনিট, এটাকে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার। ফিগারে যাও তো, এই যে এখানে দেখো তো, ভিতরে তো নিউক্লিক অ্যাসিড, তাকে কাভারিং করতে হবে ক্যাপসিড। এখন ক্যাপসিডের দেখো এই যে অনেকগুলো খন্ড নিয়ে ইয়ে না, সেগমেন্ট নিয়ে গঠিত না, হ্যাঁ, একটা ইউনিট নিয়ে গঠিত। এই প্রতিটা ইউনিটকে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার। তেমন ডিএনএ তো দেখো, এগুলোকে বলে ক্যাপসোমিয়ার। প্রতিটি সেগমেন্টকে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার, প্রতি সেগমেন্ট বলবো, ইউনিটকে বলবো ক্যাপসোমিয়ার। আর এই নিউক্লিক অ্যাসিড এবং হলো ক্যাপসোমিয়ার দুটাকে একসঙ্গে বলছে নিউক্লিও ক্যাপসিড। তাহলে ক্যাপসিড এবং নিউক্লিক অ্যাসিড দুটাকে বলা হচ্ছে নিউক্লিও ক্যাপসিড, ঠিক আছে? তাহলে হলো, তাহলে এই হলো ক্যাপসিড। তাহলে নিউক্লিক অ্যাসিডকে যে কাভারিং করে থাকছে সেটাকে বলে ক্যাপসিড, এবং ক্যাপসিডের যে এই যে প্রতিটা ইউনিট সাব ইউনিটকে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার। এর ফাংশনটা কি? এবং ভাইরাল স্ট্রাকচার কনসিস্ট অফ নিউক্লিক অ্যাসিড জেনোম এন্ড ক্যাপসিড প্রোটিন টুগেদার কল নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, এখন এই ক্যাপসোমিয়ার এর যে অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্ট হিসাবে ভাইরাসের যে তোমার শেপটা কয় ধরনের হতে পারে? 3 ধরনের হতে পারে। এখন ইকোসাইডাল বা কিউবিক। ইকোসাইডাল তোমার বারবার টার্ম পাবা, তবে এগুলো তোমাদের জন্য এত প্রয়োজন নাই, একটু খালি জানো, টার্মগুলো বারবার পাবা, না হলে বুঝবা না। ইকোসাইডাল বা কিউবিক, হেলিক্যাল আর্টার কমপ্লেক্স। ইকোসাইডাল কাকে বলা হচ্ছে, ইকোসাইডাল বা কিউবিক বলা হচ্ছে তখন এই যে ক্যাপসিমার যে অ্যারেঞ্জমেন্ট থাকে, arranged in 20 triangles that appear spherical shaped. এই যে ক্যাপসিমারটা 20 ট্রায়াঙ্গেলে বিন্যাস থাকে, যার ফলে শেপটাও হয় স্ফেরিক্যাল। শুধু টার্মটা জানা রাখো, ইকোসাইডাল শেপটা কেমন? স্ফেরিক্যাল। আর হেলিক্যাল কি? হেলিক্যাল মানে হলো শেপড, কয়েল আকারে থাকে, ঠিক আছে? ওই যে রড শেপ বলা হয়। অলমোস্ট অল হেলিক্যাল ভাইরাস আর ইনভার্ট। দেখো এখানে দেখো, আর কমপ্লেক্স হলো কোনটা? এই যে একই সঙ্গে এই ইকোসাইডাল এবং হেলিক্যাল একসঙ্গে একই ভাইরাসে থাকে, সেটাকে কমপ্লেক্স। এক্সাম্পল লাগবে না, যেমন দেখো এখানে ফিগার আমরা দেখি, এইটা হলো তোমার হলো স্ফেরিক্যাল না, শেপটা কি স্ফেরিক্যাল না? এটা হলো ইকোসাইড। জি স্যার। এই ক্যাপসিমারটা অ্যারেঞ্জমেন্ট দেখো এখানে স্ফেরিক্যাল হয়ে গেছে, এটাকে বলবো ইকোসাইডাল অ্যারেঞ্জমেন্ট। পরেরটা এখানে দেখো, এই যে নিউক্লিক অ্যাসিডটা দেখো, এখানে দেখো তো হলো কয়েল আকারে আছে না? দেখো তো কয়েলের মতো হয়ে গেছে না? এই জন্য বলা হচ্ছে হেলিক্যাল সিমেট্রি। হ্যাঁ, এটা আচ্ছা, ওইটা অতটা তোমাদের জানার প্রয়োজন নাই, শুধু জানার জন্য বলছি, বারবার টার্মগুলো পাবা। আমরা এগুলো জিজ্ঞাসা করি না, পরীক্ষায় তো আসে না। এখন ক্যাপসিডের কাজ কি? যেহেতু তোমার ক্যাপসিড নিউক্লিক অ্যাসিডকে তোমার কাভারিং করে থাকতেছে, তাহলে কাভারিং করে থাকে কি জন্য? তাকে প্রোটেকশন দেওয়ার জন্য, তাই না? তাহলে নিউক্লিক অ্যাসিডকে তারা প্রোটেকশন দিচ্ছে।
তাই তো? আবার ওরা যদি বাইরে থাকে, তাহলে যখন তোমার একটা সেলে অন্য একটা সেলকে যখন ইনফেকশন করবে, ইনফেকশন করার আগে তারা কি বাইন্ডিং করবে। যে ব্যাকটেরিয়া কি করতো, প্যাথোজেনিস আমরা পড়ছে কি, অবশ্যই বাইন্ডিং করতে হবে আগে, তাই না? জি স্যার। তেমনই ভাইরাসও বাইন্ডিং করবে। বাইন্ডিং করে ইনভ্যালভের মাধ্যমে, যেগুলো ইনভ্যালভ ভাইরাস সেগুলো ইনভ্যালভের মাধ্যমে ভাইরাস বাইন্ডিং করবে, আর যেগুলো তোমার নন ইনভ্যালভ ভাইরাস তার কাভারিং কোনটা, ক্যাপসিড, তাই তো? উপরের লেয়ারটা কাভার ক্যাপসিড, ওই ক্যাপসিডের মাধ্যমে হোস্ট সেলের সঙ্গে অ্যাটাচমেন্ট করবে। এই দুটাই হলো কাজ। আর কি কাজ করতে পারে? অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে, তার মানে তার বিপরীতে অ্যান্টিবডি তৈরি হবে। আরেকটা কি, শেপ অফ ভাইরাস এর উপর ডিপেন্ড করে। যেমন এই যে কি বললাম, শেপ কি তিনটা বললাম, ইকোসাইডাল, তারপরে কি বললাম, হেলিক্যাল এবং নেক্সট এই হলো তোমার কাজ। তার প্রোটেকশন কি, ভাইরাসকে প্রোটেকশন দিচ্ছে, ইট প্রোটেক্ট দ্য নিউক্লিক অ্যাসিড ফ্রম হস্টাইল এনভায়রনমেন্ট। তারপরে তোমার হলো in case of non-involved virus, it mediates attachment to the host cell membrane. তার নন ইনভলভ ভাইরাস যেগুলো, সেগুলোতে বাইরের লেয়ারটা কি, ক্যাপসিড, এই ক্যাপসিডের মাধ্যমে সেল মেমব্রেনের সঙ্গে তারা অ্যাটাচমেন্ট করে। আরেকটা হলো কি, ইট হ্যাজ অ্যান্টিজেনিক প্রপার্টি, তার মানে এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়। আরেকটা হলো কি, ভাইরাসের শেপটা ডিপেন্ডস করে তোমার হলো ক্যাপসিডের উপরে। এই তোমার হলো ক্যাপসিডের কাজ। ঠিক আছে, বুঝলো তো? এরপরে এসে দেখো ইনভ্যালভ। ইনভ্যালভ সবচেয়ে বাইরের যে পোর্শন লেয়ারটা, সেটাকে সেটা হলো ইনভ্যালভ, তাই তো? তাহলে ইনভ্যালভটা দেখো, আউটার মোস্ট কাভারিং কম্পোস্ট অফ লিপোপ্রোটিন। তাহলে আউটার মোস্ট কাভারিংটাকেই বলা হচ্ছে ইনভ্যালভ, এবং এটা কম্পোজিশন কি, লিপোপ্রোটিন থাকে। ঠিক আছে, অরিজিন কিভাবে হয়, অরিজিনটা এই সময় প্রয়োজন হয়। অরিজিন আমরা যখন তোমার রেপ্লিকেশন পড়াবো তখন তোমার অরিজিন জানবা। এখানে একটু আমরা হেরে দেই। ভাইরাস ইনভ্যালভ ইজ অ্যাকোয়ার্ড অ্যাজ দ্য ভাইরাস এক্সিস্ট ফ্রম দ্য সেল ইন এ প্রসেস কল বার্ডিং। ভাইরাস যখন আমাদের হয় কি, বডিতে ইনফেকশন করে, তখন একটা ভাইরাস থেকে অনেক ভাইরাস তৈরি হয়। তৈরি হওয়ার পরে তখন ওরা সেই সেল থেকে যখন বাইরে, সেই সেলকে অ্যাবসর্ব করে বাইরে যখন চলে যাবে, তখন আমাদের যে হোস্ট সেলের যে মেমব্রেন, সেটাকে তারা কাপড় হিসেবে ব্যবহার করে। ঠিক আছে, আপাতত এটা নাই না বুঝলা, এটা খালি জানে রাখো, পরে আমি এটা পরে বোঝাবো। শুধু এইটুকু খালি জানো। এখন এই ইনভ্যালভ কম্পোজিশনটা কি, ইনভ্যালভ তোমার অনেকগুলো প্রোটিন থাকে, যেমন লিপোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন এবং ম্যাট্রিক্স প্রোটিন। লিপোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন এবং ম্যাট্রিক্স প্রোটিন। লিপোপ্রোটিন আবার দুই ধরনের, লিপিডোপ্রোটিন, লিপিড প্লাস প্রোটিন, তাই তো? তাহলে এই জন্য লিপিড বাইলেয়ার আছে, এটাকে ভাগ করবো দুই হয়, এক লিপিড বাইলেয়ার এবং প্রোটিন। আচ্ছা, কোনটা কি স্পেসিফিক এগুলো আর তোমাদের বলতেছে না। গ্লাইকোপ্রোটিন কোনটা প্রজেক্ট ইন দ্য ফর্ম অফ স্পাইক ফ্রম আউটার সারফেস অফ envelope, আর ম্যাট্রিক্স প্রোটিন লাইজ বিটুইন দ্য ক্যাপসিড প্রোটিন এন্ড envelope। তাহলে এখানে আমরা ফিগারে আবার যাই, দেখো তো। এই দেখো তো, এই যে বাইরের লেয়ারটা হলো এটা হলো ইনভ্যালভ, তাই তো? এই ইনভ্যালভের, এই যে ইনভ্যালভেরও উপরে দেখো কাঁটার মতো কিছু আছে না, দেখো তো। জি স্যার। এগুলোই হলো গ্লাইকোপ্রোটিন স্পাইক। তোমার করোনা ভাইরাস দেখছো না? জি স্যার। এই যে তোমার জি স্যার। টিভিতে যেমন দেখাচ্ছে, ওখানে দেখায় না, টিভিতে জি স্যার। দেখায়, ফিগারে পেপারে আসা দেখিও স্পাইকি দেখাচ্ছে, ভাইরাস কেমন ঘুরতেছে। হ্যাঁ, এই বাইরে স্পাইক, এই যে এগুলো হলো গ্লাইকোপ্রোটিন। এটা প্রজেকশন, এই যে ইনভ্যালভে প্রজেকশন হিসেবে থাকে। ঠিক আছে, এবং এগুলোই তোমার অ্যাটাচমেন্ট করে। এই সেল সার্ফেস হোস্ট সেলে যখন প্রবেশ করলো, ইনভ্যালভ ভাইরাসটা বাইন্ডিং করে কার মাধ্যমে, সেই গ্লাইকোপ্রোটিন স্পাইকের মাধ্যমে তোমার বাইন্ডিং করে, এগুলো পরে আসতেছে। ঠিক আছে,
তাহলে প্রোটিন কি ধরনের? একটা হলো লিপিড, লিপোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন এবং ম্যাট্রিক্স প্রোটিন। তাহলে গ্লাইকোপ্রোটিন আমরা বললাম এটা, আর লিপোপ্রোটিন, যে লিপোপ্রোটিন থাকবে তোমার কোথায়? এই তোমার হলো এই যে এইখানে থাকবে, এই যে এখানে তোমার লিপোপ্রোটিন থাকবে, লিপিড বাইলেয়ার। হ্যাঁ, আর ম্যাট্রিক্স প্রোটিন কোনটা? এই যে ইনভ্যালুপ এবং ক্যাপসিড এর মাঝে এগুলো থাকে। আরো ফিগার দেখো, এই স্পাইক এগুলো তোমার গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে, এগুলোই তোমার হলো গ্লাইকোপ্রোটিন। এই ফিগারে দেখো তো ম্যাট্রিক্স প্রোটিন আরো দেখাচ্ছে, উপরে এই যে ইনভ্যালুপের দেখো উপরে এটা হলো গ্লাইকোপ্রোটিন, তাই তো? তারপরে দেখো ম্যাট্রিক্স প্রোটিন, বোঝা যাচ্ছে না? হ্যাঁ, আর এই যে ম্যাট্রিক্স প্রোটিন আর হলো গ্লাইকোপ্রোটিন এর মাঝখানে থাকছে হলো ম্যাট্রিক্স প্রোটিন, ঠিক আছে? তোমার সরি, তোমার হলো লিপিড লাইপোপ্রোটিন। জি স্যার। আচ্ছা, ফিগার গুলো আঁকবা কিন্তু, ফিগার গুলো পরীক্ষায় রিটেনে লাগে। তাহলে ইনভ্যালুপের কম্বিনেশন হলো কি? তাহলে লিপোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন এবং ম্যাট্রিক্স প্রোটিন। তাহলে ভিন্ন লিপিড এবং প্রোটিন থাকতেছে। তো তাহলে লিপোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন এবং ম্যাট্রিক্স প্রোটিন। তাহলে সবচেয়ে বাইরে থাকতেছে গ্লাইকোপ্রোটিন, একটা স্পাইক আকারে থাকতেছে। তারপরে তার ভিতরে থাকতেছে তোমার হলো লিপোপ্রোটিন ভিতরে, আর ম্যাট্রিক্স প্রোটিন থাকতেছে হলো ক্যাপসিড প্রোটিন, ক্যাপসিড এবং ইনভ্যালুপ এর মাঝে থাকতেছে, ঠিক আছে? এখন এই যে প্রতিটার কাজ আমরা যখন পড়বো একটু একটু সামান্য করে দেখবো। দেখো কাজ মানে হলো তোমার ইনভ্যালুপের কাজটাই ওর মধ্যে আসবে তোমার, ওই জন্য ফিগারটা দেখালাম। ফাংশন অফ ইনভ্যালুপ, তাহলে এটাও যেহেতু তোমার কাভারিং করে থাকতেছে, তোমার এটা কাভারিং করে কাকে থাকতেছে? নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিডকে। তাহলে এই নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিড এই দুটাকে তারা কি প্রোটেকশন দিচ্ছে, তাই তো? তাহলে এটা is a protective layer of the virus and protect the viral genome against the inactivation by enzyme, যেমন নিউক্লিয়াস, ঠিক আছে? নিউক্লিয়াস এনজাইম একটা একটা আছে, সেটা তারা ভাইরাসকে জিনকে ভেঙে দিতে পারবে না। আচ্ছা, তাহলে প্রোটেকশন হিসেবে কাজ করতেছে। আরেকটা কাজ হলো কি, যে গ্লাইকোপ্রোটিন বলা হলো, এর কাজটা কি আগে আমি বলছি, যে সবচেয়ে বাইরে থাকতেছে। তাহলে এটা কি হবে? এটা তোমার যখন সেলের ভিতরে প্রবেশ করবে তখন সেলের যে মেমব্রেন এর সঙ্গে তারা বাইন্ড করবে, বাইন্ড করার পরে তারপরে সেলটা ওই ভাইরাসটা আমাদের হোস্ট সেলের ভিতরে প্রবেশ করবে, ঠিক আছে? এই গ্লাইকোপ্রোটিন আরেকটা গুরুত্ব হলো কি, অ্যান্টিজেনিক হিসেবে কাজ করে, অ্যান্টিবডি তৈরি হয়, ঠিক আছে? তাহলে এখন আমরা গ্লাইকোপ্রোটিন পড়ি। সারফেস গ্লাইকোপ্রোটিন অ্যাটাচ টু দ্য হোস্ট সেল রিসেপ্টর, thus facilitates the entry of virus into the host cell. আরেকটা কি, সারফেস গ্লাইকোপ্রোটিন হ্যাজ অ্যান্টিজেনিক ইম্পর্টেন্স। তাহলে বুঝলা তো? জি স্যার, বোঝা গেছে স্যার। তাহলে এখানে দেখো তোমার যেহেতু এই যে বাইরে থাকতেছে, তাহলে যখন সেলের ভিতরে আমাদের বডিতে প্রবেশ করতেছে, তাহলে আমাদের সেলের সঙ্গে বাইন্ড করতেছে, তো এই গ্লাইকোপ্রোটিন বাইন্ড করলো, তাই তো? আরেকটা কি, যেহেতু তারপরে আরেকটা কি, অ্যান্টিজেনিক প্রপার্টি। এই দুটা হলো তোমার কাজ। তাহলে গ্লাইকোপ্রোটিনের কাজ গেল। এখন দেখো ম্যাট্রিক্স প্রোটিন, ম্যাট্রিক্স কোথায় থাকতেছে? ইনভ্যালুপ প্রোটিন, গ্লাইকোপ্রোটিন এবং তোমার হলো ক্যাপসিড প্রোটিন, তাই তো? তাহলে এই ক্যাপসিড এবং ক্যাপসিড প্রোটিন ইনভ্যালুপ এর মধ্যে সে এই দুটাকে বাইন্ডিং করে রাখে। ফাংশন অফ ম্যাট্রিক্স প্রোটিন, ইট মেনটেন্স দ্য ইন্টারঅ্যাকশন বিটুইন দ্য ক্যাপসিড প্রোটিন এন্ড দ্য ইনভ্যালুপ প্রোটিন, ঠিক আছে? এই হলো তোমার হলো ফাংশন অফ ইনভ্যালুপ, ঠিক আছে?
পরীক্ষায় তোমাদের আসে, ভাইবা বলো রিটেন বলো। তাহলে ইনভ্যালভের কাজ হলো তোমার হলো, আর এক্সাম্পলটা জানি ইনভ্যালভ, এটা লাগবে। অল RNA ভাইরাস আর এনভ্যালভ এক্সেপ্ট পিকোনোভাইরাস, ক্যালিসিভাইরাস এন্ড রিওভাইরাস। যে করোনা ভাইরাস PCR করতেছে না, এটা খেয়াল রাখবা, সংখ্যা লেখা PCR। জি স্যার। পিতে পিকোনোভাইরাস, সিতে ক্যালিসিভাইরাস এবং আরতে রিওভাইরাস। তাহলে অল RNA ভাইরাস আর এনভ্যালভ এক্সেপ্ট PCR, তাহলে ওইভাবে বলবো না, তাহলে পিকোনোভাইরাস, ক্যালিসিভাইরাস এবং রিওভাইরাস। তাহলে খেয়াল থাকবে তো, আমরা পরে আবার আসতেছি। আর অল ইনভ্যালভ DNA ভাইরাস, ইনভ্যালভ DNA ভাইরাস আর কোনটা, হার্পেস ভাইরাস, হ্যাপারনা ভাইরাস এবং পক্স ভাইরাস। HSP সূত্র এটা নাই, খেয়াল রাখো HSP, এবং তোমার যেভাবে খেয়াল রাখতে পারো। H তে হলো হার্পেস ভাইরাস, আবার HP তে হ্যাপারনা ভাইরাস এবং P তে হলো পক্স ভাইরাস, HSP। তাহলে এখন আমরা কাজগুলো আমরা জানি। আর অ্যাক্সেসরি এনজাইম এবং আদার প্রোটিন। এনজাইম কি কি থাকে, পলিমারেজ, প্রোটিয়েজ, এন্ডোনিউক্লিয়াস এন্ড লাইগেজ এবং রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, এই এনজাইমগুলো থাকে। এগুলো এনজাইম ভাইরাল পলিমারেজ। যখন আমরা ভাইরাল রেপ্লিকেশন পড়াবো তখন আরে ভালো করে বুঝবা। পলিমারেজ এগুলো করে কি, পলিমারেজ তোমার হলো এই যে ভাইরাসের প্রোটিন সিনথেসিস করে, ঠিক আছে, এই বাই ভাইরাল পলিমারেজ। হ্যাঁ, এসেনশিয়াল ফর সিনথেসিস মেসেঞ্জার RNA। আর মেসেঞ্জার RNA কি করবে, প্রোটিন সিনথেসিস করবে। ঠিক আছে। আচ্ছা, প্রোটেজ কি করবে, to process large polypeptides into small functional protein and helps to release nucleic acid from nucleocapsid in case of naked virus. তার মানে হলো যে নিউক্লিওক্যাপসিড, তোমার হলো যে একটা ভাইরাস যখন প্রবেশ করে আমার বডিতে, তখন হয় কি, যখনই মনে করো ক্যাপসিড দ্বারা বাইন্ড করলো, ঠিক আছে, তখন ওই ভাইরাস কিন্তু সম্পূর্ণ প্রবেশ করবে না, কিন্তু শুধু নিউক্লিক অ্যাসিডটা কিন্তু ভিতরে যাবে। কিন্তু তখন এই প্রোটিয়েজটা তখন আমার এখানে কাজ করে। এটা মনে হয় এখনই তোমরা অত বুঝবে না, শুধু একটু জানে রাখো খালি আজকে। হেল্পস টু রিলিজ নিউক্লিক অ্যাসিড ফ্রম নিউক্লিওক্যাপসিড। আর আরেকটা হলো কি, ভাইরাস আমাদের সেলের ভিতরে যখন করে তোমার রেপ্লিকেট করে, তখন প্রথমে তৈরি হয় তোমার হলো এই পলিপেপটাইড তৈরি, লার্জ পলিপেপটাইড তৈরি হয়। এই পলিপেপটাইড লার্জ এবং নন ফাংশনিং, এগুলোকে তখন তোমার খন্ড খন্ড করে স্মল পেপটাইডে পরিণত করে এবং তখন তারা ফাংশনিং হয়। আপাতত এইটুকু খালি জানে রাখো। আর এন্ডোনিউক্লিয়াস, এটাও রেপ্লিকেশন কাজে ব্যবহার হয়। আবার রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, এইটার কাজ কি, কিছু কিছু ভাইরাস আছে RNA ভাইরাস, প্রথম তারা RNA ভাইরাস থেকে তোমার DNA কপি তৈরি হয়, DNA কপি থেকে আবার RNA হয়। এই যে রিভার্স হচ্ছে, প্রথম RNA থেকে DNA হলো, DNA থেকে আবার RNA হলো, হ্যাঁ, রিভার্স হচ্ছে না, এই জন্য নাম হলো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। তো এটা পরে বলবা, আবার বলবো না। It synthesizes DNA by using the genome RNA as template in enterovirus। যেমন এই যে HIV ভাইরাস যেটা আছে, সেক্ষেত্রে হয় এটা, হেপাটাইটিস বি ভাইরাস সেখানে হয়। সো কল রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, সঙ্গে বুঝবা না, আপাতত এইটুকু জানে রাখো। জেনোম RNA থেকে হলো কি DNA, এই সময় এখানে কাজ করতেছে কি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। DNA থেকে তোমার হলো মেসেঞ্জার RNA, এখান থেকে আবার তৈরি হবে তোমার RNA, আবার তৈরি হবে, ঠিক আছে। এনজাইম দেখলেই। তাহলে এখন আমরা যদি পড়ি, তাহলে প্রথমটা হলো কি, যে প্রথমটা কি হলো কম্পোজিশন,
জিন, তাই তো? জেনেটিক ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল কি আছে? আরএনএ অথবা ডিএনএ, দুটো একসঙ্গে থাকে না। এবং ওই দুটার মাধ্যমে আমরা কি করি? আরএনএ ডিএনএ এর মাধ্যমে ক্লাসিফাই করি আরএনএ ভাইরাস বা ডিএনএ ভাইরাস। এখন এই যে এই ভাইরাল যে জেনেটিক ম্যাটেরিয়াল কাজ কি? নিউক্লিক অ্যাসিড কাজ কি? নেচার ফর রেপ্লিকেশন, তাই তো? আরেকটা হলো ক্লাসিফাই করতেছি। আর ক্যাপসিডের কাজ কি হলো? যেহেতু জিনকে কাভারিং করে থাকছে, তাহলে ওইটাকে জিনকে তারা বা তোমার এই যে আরএনএ ডিএনএ কে তারা রক্ষা করতে হবে। আরেকটা হলো তোমার হলো অ্যান্টিজেন হিসেবে ব্যবহার হয়। আর ইনভলভের কাজ হলো কি? ইনভলভের যেহেতু তোমার সবচেয়ে বাইরের লেয়ার, সেখানে তোমার এই যে গ্লাইকোপ্রোটিন থাকে, এই গ্লাইকোপ্রোটিন কি করে? অ্যাটাচমেন্ট হেল্প করে, তাই তো? আবার অ্যান্টিজেন হিসেবেও ব্যবহার হয়। আর এই তো মেইন কাজ এটাই। আর কিছু এনজাইম আছে, তাহলে এগুলো ভালো করে পড়বা। এগুলো কিন্তু এখন আমরা পড়বো এখন ওভারঅল এই যে ভাইরাল যে প্রোটিন যেগুলো আছে, সেগুলো এখন আগে যেহেতু আমরা এতক্ষণ আলোচনা করলাম, ওইগুলো নিয়ে এখন আমরা আসি। ভাইরাল প্রোটিন কি কি আছে? এটাকে আমি ভাগ করবো দুইটা ভাগে। একটা হলো স্ট্রাকচারাল প্রোটিন, আরেকটা হলো এনজাইমেটিক প্রোটিন। এনজাইম আমরা অলরেডি কিন্তু যে আলোচনা করলাম কি কি এনজাইম আছে, সেই হিসাবে আমরা একটা এখন বলি যে ভাইরাল পলিমারেজ, প্রোটিয়েজ, এন্ডোনিউক্লিয়েস লাইগেজ, আরেকটা হলো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। ঠিক আছে? তাহলে এই যেগুলো এনজাইমের ভিতরে প্রোটিন থাকে, সেগুলোকে বলবো এনজাইমেটিক প্রোটিন। এনজাইম আমরা জানি ভাইরাল পলিমারেজ, প্রোটিয়েজ, এন্ডোনিউক্লিয়েস লাইগেজ, আরেকটা হলো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। ওকে? আর স্ট্রাকচারাল প্রোটিন, স্ট্রাকচার কি? একটা ক্যাপসিড, আরেকটা হলো এনভেলপ, তাই তো? হ্যাঁ, ক্যাপসিডে যেগুলো আছে সেগুলো ক্যাপসিড প্রোটিন, আর এনভেলপে যেগুলো আছে সেগুলো এনভেলপ প্রোটিন। আর এনভেলপ প্রোটিন আমরা তিন ধরনের আমরা অলরেডি জানছি, লিপোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন এবং ম্যাট্রিক্স। ঠিক আছে? এইগুলো আমরা এখন জানবো। এগুলো তোমার না জানলে তুমি বুঝবা না। ওই স্ট্রাকচারাল প্রোটিন, এনজাইমের প্রোটিন আমরা যখন রেপ্লিকেশন করবো, তখন তোমার এগুলো টার্মগুলো আসবে। এখন আমরা ভাইরাসকে ক্লাসিফাই করব। ক্লাসিফাই আমরা করতে পারি একটা তো দুই ভাই, একটা হলো নিউক্লিক অ্যাসিডের উপর ডিপেন্ড করে আমরা করতে পারি একটা ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস। আরেকটা ভাগে ভাগ করতে পারি যে ইনভ্যালুবের উপর ভিত্তি করে, ইনভ্যালুব ভাইরাস এবং নন ইনভ্যালুব ভাইরাস। ওকে, এখন আমরা এক্সাম্পলে আসি। তাহলে আগে ডিএনএ ভাইরাস ভাগ করি। ডিএনএ ভাইরাস একটা হলো নন ইনভ্যালুব ডিএনএ ভাইরাস, আর একটা হলো ইনভ্যালুব ডিএনএ ভাইরাস। ঠিক আছে? নন ইনভ্যালুব ডিএনএ ভাইরাস এবং ইনভ্যালুব ডিএনএ ভাইরাস। নন ইনভ্যালুব ডিএনএ ভাইরাস কি? ঠিক আছে, প্যাপোভা ভাইরাস, পার্ভো ভাইরাস এবং অ্যাডেনো ভাইরাস। প্যাপোভা ভাইরাস, পার্ভো ভাইরাস এবং অ্যাডেনো ভাইরাস। এক্সাম্পল কি? এই ভাইরাস এগুলো কিন্তু প্রথম আমি কিন্তু ফ্যামিলি বলবো, কিন্তু প্রথম তোমার আমরা যখন তারপরে তোমার আসো এক্সাম্পল কি স্পেসিস কি আছে। প্যাপোভা ভাইরাস এক্সাম্পল হলো প্যাপিলোমা ভাইরাস, পার্ভো ভাইরাস এক্সাম্পল B19 ভাইরাস, অ্যাডেনো ভাইরাসের মধ্যে অ্যাডেনো ভাইরাস। এর মধ্যে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্যাপোভা ভাইরাস। এই তার মধ্যে প্যাপিলোমা ভাইরাস, এটা ইম্পর্টেন্ট, এটা আমাদের ডিজিজ করে, যেমন তোমার এই সার্ভাইকাল কার্সিনোমা করে, জেনিটাল ওয়ার্স করে, এইটা ইম্পর্টেন্ট, এটা আমরা অলরেডি অবশ্যই পড়বো আমরা। তাহলে হলো প্যাপোভা ভাইরাস, প্যাপোভা, পার্ভো এবং অ্যাডেনো ভাইরাস। খেয়াল থাকবে। আরেকটা দেখো, এখন ইনভ্যালুব ডিএনএ ভাইরাস ভাগ করবো কিভাবে? হ্যাপারনা ভাইরাস, হার্পিস ভাইরাস এবং পক্স ভাইরাস। হ্যাপারনা ভাইরাস এক্সাম্পল হলো কি? স্পেস হলো হেপাটাইটিস বি ভাইরাস। হার্পিস ভাইরাসে ভাগ করবো অনেকগুলো, 5টা-6টা আছে। তার মধ্যে কি? হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2, ভ্যারিসেলা জস্টার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস এবং এস্টিন বার্ড ভাইরাস। আর পক্স ভাইরাসের এক্সাম্পল হলো স্মল পক্স ভাইরাস, চিকেন পক্স, তাই তো? এগুলো ভ্যাকসিনের ভাইরাস। এগুলো খেয়াল রাখবে কি হবে দেখো, আমি কিন্তু আগেই বললাম ওই যে ইনভেলপ যখন পড়ানো হলো তখন কি বলেছিলাম? এইচএসপি। তাহলে এইচ থেকে হলো হ্যাপারনা ভাইরাস, আরেকটা এসপি তো হার্পিস ভাইরাস, আর হলো পিতে পক্স ভাইরাস।
এখন এক্সাম্পল যদি হ্যাপান হলো হেপাটাইটিস বি ভাইরাস। আর হার্পিস ভাইরাসের মধ্যে আমরা হার্পিস ভাইরাস ওটারও ক্লাসিফিকেশন গান করাবো, যখন পড়বো যখন আমরা তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। হার্পিস ভাইরাস টাইপ 1 এটা দুইটা আছে, হার্পিস ভাইরাস টাইপ 1 এবং হার্পিস ভাইরাস টাইপ 2। তারপর ভ্যারিসেলা জস্টার ভাইরাস, এটা চিকেন পক্স করে। এটা ভ্যারিসেলা জস্টার ভাইরাস চিকেন পক্স করে, এই জন্য চিকেন পক্স বলা যাবে না, এটা হলো চিকেন পক্স করে। এটা ভ্যারিসেলা জস্টার ভাইরাস। তারপরে সার্টেমালো ভাইরাস এবং এপস্টেইন বার ভাইরাস। আর পক্স ভাইরাসের মধ্যে হলো স্মল পক্স ভাইরাস এবং ভ্যাকসিনিয়া ভাইরাস। ঠিক আছে। আর নন ইনভ্যালভ কি থাকে? পিপিএ, পেপোভা, পার্ভো এবং অ্যাডেনোভাইরাস, পিপিএ। তাহলে এই হলো তোমার হলো ডিএনএ ভাইরাস। এইভাবে খেয়াল রাখতে পারবা, খেয়াল রাখতে না পারলেও খেয়াল রাখতে হবে। এগুলো একবার ঠোঁটস্থ, এগুলো তুমি ভাইবা বলো রিটেন বলো, এগুলো না পারলে তোমার পাস হবে না। কিন্তু ইনভ্যারিয়েবলি সবাইকেই ধরা হয়। এখন আমরা ভাগ করবো আরএনএ ভাইরাসকে। আরএনএ ভাইরাসকে এটা ভাগ করবো ইনভ্যালভের ভিত্তি করে, নন ইনভ্যালভ আরএনএ ভাইরাস এবং ইনভ্যালভ আরএনএ ভাইরাস। আচ্ছা, এখন হলো নন ইনভ্যালভ আরএনএ ভাইরাস। আগে বললাম এক সূত্র কি বলেছিলাম? পিসিআর। তাহলে পিসিআরটা খেয়াল রাখো। পিতে পিকোনো ভাইরাস, সিতে ক্যালিসি ভাইরাস এবং আরতে রিও ভাইরাস। পিকোনো ভাইরাসের মধ্যে এক্সাম্পল কি? পোলিও ভাইরাস, হেপাটাইটিস এ ভাইরাস, রাইনো ভাইরাস। ক্যালিসি ভাইরাসের এক্সাম্পল কি? হেপাটাইটিস ই ভাইরাস, নরক ভাইরাস এবং রিও ভাইরাসের ইয়ে হলো রোটা ভাইরাস। হ্যাঁ, এই যে ফ্যামিলির সঙ্গে স্পেসিস, অবশ্যই এক্সাম্পল গুলো সবগুলোই একবার ভালো করে জানবা। তারপর এখন নন ইনভ্যালভ কি আছে? ইনভ্যালভ অনেক আছে। এক নম্বর ফ্লেভি ভাইরাস, এক্সাম্পল হলো কি? হেপাটাইটিস সি ভাইরাস, ডেঙ্গু ভাইরাস এবং ইয়েলো ফিভার ভাইরাস। 2 নম্বর টোকা ভাইরাস। টোকা ভাইরাস এক্সাম্পল কি? রুবেলা ভাইরাস এবং চিকুনগুনিয়া ভাইরাস। চিকুনগুনিয়া, খুব চিকন নাকি? সরু নাকি? সরু, কিন্তু ডিজিজ করে মারাত্মক। গত বছরই তো হয়েছিল চিকুনগুনিয়া, তাই তো? মারাত্মক আকারে দেখা যাচ্ছিল বাংলাদেশে টোকা ভাইরাস। আর রিট্রোভাইরাসের মধ্যে তোমার যে এইচআইভি ভাইরাস, যেটা হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, আরেকটা হলো হিউম্যান টি সেল লিউকোমিয়া ভাইরাস। তারপরে আছে কি? অর্থোপেক্স ভাইরাস, এক্সাম্পল ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। প্যারামেক্স ভাইরাস, এটা এক্সাম্পল হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, মিজেলস ভাইরাস, মামস ভাইরাস, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস। র্যাপ্টো ভাইরাস এক্সাম্পল র্যাবিস ভাইরাস। তারপরে ফাইলো ভাইরাস এক্সাম্পল ইবোলা ভাইরাস, মারবার্গ ভাইরাস। করোনা ভাইরাস এক্সাম্পল হলো করোনা ভাইরাস। অ্যাডেনো ভাইরাস এক্সাম্পল হলো লিম্ফোসাইটিক কোরিওমেনিনজাইটিস ভাইরাস। বুনিয়া ভাইরাস এক্সাম্পল হলো ক্যালিফোর্নিয়া এনকেফালাইটিস ভাইরাস, আরেকটা হান্টা ভাইরাস। ডেল্টা ভাইরাস এক্সাম্পল হলো হেপাটাইটিস ডেল্টা ভাইরাস, বা বলতে পারো হেপাটাইটিস ডি ভাইরাস। যেটা খেয়াল রাখা সম্ভব? হ্যাঁ, জি স্যার। খেয়াল তো রাখতেই হবে, তবে সংখ্যে কষ্ট হবে। কষ্ট কিচ্ছু হবে না। এখন আমরা ওই যে গত ক্লাসে তোমরা যারা ক্লাস করছো আগে, আমি তোমাদেরকে প্রথম দেখেছিলাম কি প্রাইমারি, একবারে তোমার প্রাইমারি বলতে কি একবারে তোমার যে প্রথমটা কি বলে? প্লে না নার্সারি, কোনটা বলে? প্রথমে স্যার বেবি, স্যার প্রথমে বেবি ক্লাস। এই স্যার, তো তোমার এখনো তোমার তুমি এখনো জানো না প্রথম বেবি বলে? কিন্ডারগার্টেন স্যার। কিন্ডারগার্টেন এইটা বলে, ঠিক আছে। তারপর হলো কি নার্সারি নাকি? তারপরে নার্সারি, প্লে নার্সারি, তারপরে তোমার বেবি নাকি? না কোনটা? নার্সারি কি বেবি বলছে কোনটা? কেজি 1 কেজি 2 এরকম হয়। এরকম হয় না স্যার? এক এক রকম আছে স্যার। আমাদের এখানে বেবি থেকে শুরু স্যার, বেবি, প্লে, নার্সারি, পরে স্যার 1। আসলে ওই এটাই উচিত, আমরা তো এটাই বলছি।
আমরা আগে বেবি বলতাম না, আমরা বলতাম শিশু শিক্ষা বলতাম, বুঝছো? জি স্যার। তারপরে তোমার ক্লাস 1 2 3 4 5 এই বলতাম। আর এখন দেখো কতগুলো ভাগ করছে, মানে ক্লাস শিশুকে 1 এর আগে পাগল কি করার, করে ফেলে। মানে একটা শিশুকে পাগল করার উপযুক্ত। জি স্যার। সেখানে বারবার সেখানে দেখো সরকার কি করবে, বারবার করে বলতেছে উনি যে তোমার শিশুর এখন হলো যে খেলাধুলার সময়, এদের মেন্টাল গ্রো হবে, এই সময় পড়ালেখা চাপায় দেওয়া হবে না, বইয়ের বোঝা চাপিয়ে দেওয়া যাবে না, বোঝা চাপিয়ে দিয়ে ওদের কমর ভাঙানো যাবে না। কিন্তু শুনতেছে কেউ? টিচাররা করে কি, একবার তোমার এমন বই দিচ্ছে, তোমার ওই বই ওরা করে কি, ওই তোমার এই করে কি বলে, ওই যে বই যে দোকানগুলো আছে না, ওদের সঙ্গে ব্যবসা করে, বুঝছো? ব্যবসা করে বিভিন্ন কোম্পানি বাইরে হচ্ছে, ওদের সঙ্গে পার্সেন্টেজ তারা মানে খায়। আমরা ডাক্তাররা যেমন পার্সেন্টেজ খাই যে ওষুধ কোম্পানির কাছ থেকে, খাই না? ডাক্তার যেন হয় কি লজ্জা রাখতেছে, তোমরা তো এখনো আসলে জানোনি, তো তখন বুঝবা। আমার ডাক্তাররা কিন্তু স্যার এককালীন অনুদান দেয় স্যার। এককালীন অনুদান অনুদান কে? স্যার এটা ওই বই কোম্পানি স্যার। স্যার আমাদের স্কুল আছে তো স্যার, এই বিষয়টা আর কি বুঝি স্যার। অনুদান কে দিচ্ছে? অনুদান কি এটা দেয়? স্যার বই কোম্পানি দেয়, প্রাইভেট বই কোম্পানি যারা আছে। অনুদান দেয়? কি বলো? সরকার তো একটা ওই দিচ্ছে, স্যার ওই অনুদান, সরকার তো একটা স্যার তোমাকে অনুদানের নামে সরকার তো একটা তোমার অনুদান দিচ্ছে বিনা পয়সায়। আবার ওই কোম্পানিগুলো করে কি, ওই তোমার ওই টিচারদেরকে তোমার দিচ্ছে টাকার বিনিময়ে, ওদের সঙ্গে তোমার এই মানে ব্যবসা করে। যে তো ওই কোম্পানি, আমাদের যে ওষুধ কোম্পানি যেমন আছে, ওদের মতো ওরা কিন্তু ওদেরকে ভিজিট করে এবং ওই লোভ দেখায়, তোমাকে এত টাকা দেবো, তুমি আমার বইটা চালু করে দাও, ঠিক আছে? তারপরে তাহলে বই গাদি দেওয়া হলো। এখন যখন বই হলো তখন ওই যে টিচারের কি, আমরা যখন ডাক্তার প্র্যাকটিস করি, তাই তো? ওরা তখন কি করবে? ওরা তখন প্রাইভেট টিউশনই করবে তখন। হ্যাঁ, টিউশনি যদি তুমি তোমার কোনো সাবজেক্ট টিউশনি না করে, তাহলে তাকে পাস করে দেওয়া হবে না। ওর কাছে ওই টিচারের কাছে যে টিউশনি করবে সেই পাস করবে, আর যে করবে না সে পাস করলেও সে ভালো রেজাল্ট করবে না, ঠিক আছে? এগুলো আমাদের টিচাররা নেক্সট। তারপরে এই মানে আমার এগুলো বলতে সময় সময় কথা আসে, আর কি বলি। আমরা এখন খেয়াল রাখি কি হবে, তাহলে আসল কথায় আসি। আমরা ওই যে সেই প্রাইমারি স্কুলে যাই, আমরা তখন পড়তাম কি, এ ফর আপেল, হ্যাঁ, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ, এগুলো বলি না? সেই কিভাবে আমরা এখন আসি, আমরা এ ফর কথা কে বলে, তাকে ইয়ে করো, তাকে বলে দাও, কথা না বলে। এ ফর অ্যারেনা ভাইরাস, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। বি ফর বুনিয়া ভাইরাস, বি ফর বুনিয়া ভাইরাস, হ্যাঁ, সি ফর করোনা ভাইরাস, এবং সিতে আরো কয়েকটা আছে, করোনা ভাইরাস এবং ক্যালিসি ভাইরাস। হ্যাঁ জি স্যার। ক্যালিসি এখানে, ক্যালিসি তোমার নন এনভার্বে গেল। সি ফর এখানে দুইটা নিয়ে আসো, সিতে তোমার হলো করোনা ভাইরাস। হ্যাঁ, ওটা ইতে গিয়ে আগে আগে এটি পরে করে দিলে বেশি সমস্যা আছে। আচ্ছা, ডি থেকে এই কথা কে বলে? নেপালিরা কথা বলে না স্যার, নেপালি না তো, তাহলে কোথাকার? আর বাংলাদেশি স্যার। বাংলাদেশি স্যার। মনে হয় স্যার। বাংলাদেশে কে? সেটা তাহলে সেটা নাকি ভাষাটা স্যার মিউট হয়ে গেছে স্যার। কিন্তু ভাষাটা ওইরকম মনে হচ্ছে তো, মানে ভাষাটা ওই কয়েক অঞ্চলের ভাষা শুনলে ওটা স্যার বিদেশিদের ভাষায় মনে হবে। স্যার আমাদের পীর ময়মনসিংহ এর ভাষা শুনলে আপনি বুঝবেনই না স্যার যে কি বলতেছে। জি স্যার। তো ডি ফর ডেল্টা ভাইরাস, ঠিক আছে? ডি ফর ডেল্টা ভাইরাস। তারপর হলো ই ফর, ইতে নাই, এফ তে হলো ফাইলো ভাইরাস এবং ফ্লেভি ভাইরাস। হ্যাঁ, এফ তে ফাইলো এবং ফ্লেভি, ঠিক আছে? এফ, জি নাই, এইচ নাই, আই নাই, জে নাই, কে নাই, এল নাই,
এমও নাই, তারপর সে হলো ও আছে, ওতে অর্থবীর্য, তারপরে ওর উপর পি প্যারাবীর্য ভাইরাস, হ্যাঁ, পি এর পরে আছে আর আছে র্যাপ্টো ভাইরাস, র্যাপ্টো এবং রেট্রো ভাইরাস, র্যাপ্টো এবং রেট্রো ভাইরাস। তারপরে এস আছে হলো S9, তারপর টিতে হলো টোকা ভাইরাস। এখন খেয়াল থাকবে, একটু পড়ে নেওয়া তাহলে খেয়াল থাকবে। তাহলে এ ফর অ্যাডেনো ভাইরাস, বি ফর বুনিয়া ভাইরাস, সি ফর করোনা ভাইরাস, হ্যাঁ, ডি ফর ডেল্টা ভাইরাস, তারপরে হলো E9, F9, এফ হলো ফাইলো ভাইরাস এবং ফ্লেভি ভাইরাস, ফাইলো ভাইরাস এবং ফ্লেভি ভাইরাস, তাই তো। তারপরে GH9, তারপরে ওতে হলো ওতে অর্থবীর্য এবং পিতে প্যারাম্যাক্সো ভাইরাস, তারপরে আরতে হলো র্যাপ্টো ভাইরাস এবং রিও ভাইরাস, রিট্রো ভাইরাস, আর হলো টিতে টোকা ভাইরাস। এখন কি খেয়াল থাকবে নাকি? তোমার যে শোনো, তোমার যে মানে একটা কমন সূত্র নিতে হয়, বুঝছো? খেয়াল, পড়াশোনা হলো কখন সবসময় একটা সূত্রের মাধ্যমে করতে হয়, তাহলে খেয়াল থাকে। আর এই যে যতগুলো ক্লাসে তুমি তো খেয়াল রাখতে পারবে না, পাগল হয়ে যাবে যদি তুমি যদি নর্মাল কিছু ফর্মুলা বের না করো। আমি এইভাবে খেয়াল রাখি, তোমরা যদি এইভাবে খেয়াল রাখো তাহলে কিন্তু তোমাদের ইজি হবে, নাহলে খেয়াল রাখতে পারবে না, কারণ অনেক ফ্যামিলি তো অনেকগুলো। তারপরে এখন তোমার এক্সাম্পল, এখন তোমার জানতে হবে যে এ ফর অ্যাডেনো ভাইরাস, অ্যাডেনো ভাইরাসের এক্সাম্পল কি? লিম্ফোসাইটিক কোরিও মেনিনজাইটিস ভাইরাস। তারপরে বি ফর বুনিয়া ভাইরাস, বুনিয়া ভাইরাস কি? ক্যালিফোর্নিয়া ইনক্যাফালাইটিস ভাইরাস এবং হান্টার